নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। আজকের যে বিষয়বস্তু সেটি ক্যাপশনে দেখে বা থাম্বনেলে দেখে আপনারা হয়তো পরিষ্কার হতে পারেননি। এখানে আমি একটি সেক্টর নিয়ে আলোচনা করব, যে সেক্টরের স্টকগুলো এভারগ্রিন এবং সেই স্টকগুলো দশকের পর দশক আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে পারে। অর্থাৎ যতদিন স্টক মার্কেট থাকবে ততদিন এই সেক্টর কিন্তু থাকবে এবং এই সেক্টরের স্টকগুলোর কিন্তু গুরুত্ব সবসময় থাকবে। অর্থাৎ আমি যে সেক্টরটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে যে সেক্টরটি আছে, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের স্টকস, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। এখানে এই ক্যাপিটাল মার্কেটের স্টকস বলতে আমি শেয়ার বাজারের সাথে সরাসরি যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কথাই বলেছি। ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথ তা কিন্তু ডিপেন্ড করে এই যে ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন গ্রুপের যে স্টকসগুলো আছে সেগুলোর উপর। এখানে কিন্তু আমি কোনো ফিনান্সিয়াল সেক্টরের কোনো ব্যাংক বা এনবিএফসি নিয়ে আলোচনা করব না, কারণ ব্যাংক বা এনবিএফসির বিষয়টি এর থেকে একটু কিন্তু আলাদা রয়েছে। এবার তাহলে আমি কি আলোচনা করব? এখানে আলোচনা করব এক্সচেঞ্জেস নিয়ে, বিভিন্ন রেজিস্ট্রার, তারপরে ইনভেস্টমেন্ট ব্যাংকার, বিভিন্ন যে ব্রোকার হাউস, মিউচুয়াল ফান্ড, এএমসি, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, এগুলো নিয়ে এখানে আজকে আলোচনা করব। এবার বিগত মোটামুটি 20 বছর 25 বছর আগেও আমরা কিন্তু দেখেছি মানুষের বিশ্বাসযোগ্যতা ছিল ফিজিক্যাল কোনো অ্যাসেটের উপর সেভিংস করা বা ইনভেস্টমেন্ট করা। অর্থাৎ কোনো রিয়েল এস্টেট, জমি কেনা বা সোনা কেনা, এইসবের প্রতি মানুষের কিন্তু একটা ঝোঁক ছিল। কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন বা বর্তমান যে চিন্তাভাবনা মানুষের মাথায় ঢুকেছে সেটা কিন্তু বিভিন্ন যে ফিনান্সিয়াল সেক্টরগুলো আছে সেগুলোতে ইনভেস্ট করা। আমি কিন্তু কোনোভাবেই এখানে বলছি না আরডি করা বা ফিক্সড ডিপোজিট করা, মানে ব্যাংক রিলেটেড নয়। এখানে আমি সম্পূর্ণটাই বলছি শেয়ার মার্কেটের উপর বা ক্যাপিটাল মার্কেটের উপর কথা। অর্থাৎ মানুষ নন ফিনান্সিয়াল অ্যাসেটের ইনভেস্টমেন্ট থেকে আস্তে আস্তে কিন্তু ঝুঁকছে ফিনান্সিয়াল যে অ্যাসেটগুলো আছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড, ইকুইটি, ইটিএফ, এগুলোর দিকে কিন্তু মানুষ ঝুঁকছে। মানুষ যতই ঝুঁকুক এখনও কিন্তু এই ক্যাপিটাল মার্কেটে হিউজ গ্যাপ রয়েছে। অন্যান্য যে দেশগুলো আছে তাদের থেকে ভারতবর্ষের শেয়ার মার্কেটের ইনভলভমেন্ট পপুলেশনের মাত্র কিন্তু 5 থেকে 6%, হোয়ারএজ ভারতীয় শেয়ার বাজারের তুলনায় 10 টাইমস পার্সেন্টেজ হিসাবে যদি বলি, অর্থাৎ ইউএসএ টোটাল পপুলেশনের 60%, যেটা প্রায় 10 টাইমস হয়ে গেল পপুলেশনের পার্সেন্টেজ হিসাবে। ভারতবর্ষের মোট পপুলেশনের 6% স্টক মার্কেটের সাথে যুক্ত, হোয়ারএজ আমেরিকার পপুলেশনের 60% হলো স্টক মার্কেটের সাথে যুক্ত। এমনকি চায়নারও কিন্তু 13 to 14% লোকজন কিন্তু স্টক মার্কেটে কাজ করে থাকেন। এই যে ভারতের এই ন্যূনতম পার্সেন্টেজ স্টক মার্কেট ইনভেস্ট করা, অর্থাৎ বিপুল জনসংখ্যার কিন্তু এখনও স্টক মার্কেটের দিকে ঝুঁকার একটা সম্ভাবনা ভবিষ্যতে কিন্তু রয়েছে। অর্থাৎ যখনই বেশি বেশি লোক বা বেশি বেশি পপুলেশনের পার্সেন্টেজ এখানে স্টক মার্কেটের সাথে যুক্ত হবে, তখনই কিন্তু স্টক মার্কেটের সাথে যুক্ত বিভিন্ন স্টকগুলো বেনিফিটেড হবে এবং সেখানেও কিন্তু একটা গ্রোথ দেখা দেবে। এই গ্রোথটা কিন্তু দশকের পর দশক ধরে চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার মানুষ যে আস্তে আস্তে স্টক মার্কেটের দিকে ঝুঁকছে, সেটা যদি আমরা বিগত দিনের কিছু ডাটা তুলে ধরি, সেটা প্রথমে যদি মিউচুয়াল ফান্ডের হিসাবে আসি, 2015 সালে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল 12.04 লাখ কোটি টাকা, অর্থাৎ 12.04 ট্রিলিয়ন। 20তে সেটা বেড়ে গিয়ে ডাবলের বেশি হয়ে গেল, যেটা হচ্ছে 24.55 ট্রিলিয়ন, এবং সেটাই 2025 সালে কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 72.20 ট্রিলিয়ন। আমরা যদি এখানে 2015 সাথে 2025-এর তুলনা করি, সেখানে কিন্তু দেখা যাবে 6 টাইমস গ্রোথ দেখা দিয়েছে। অর্থাৎ বেশি বেশি সংখ্যক লোক কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ডকে শুধু আমি একটা উদাহরণ হিসেবে এখানে তুলে ধরলাম। এবার বর্তমানে ভারতবর্ষের লোকের ডিম্যাট অ্যাকাউন্ট সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটির মতো, অথচ 5 বছর আগেও কিন্তু ভারতবর্ষের জনগণের ডিম্যাট অ্যাকাউন্ট ছিল অনলি 4 কোটি টাকা, অর্থাৎ 2019-20 দিকের কথা আমি বলছি। তো এই যে হিউজ যে গ্রোথ এবং হিউজ যে স্কোপ, সেটার কথা মাথায় রেখে এই স্টকগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক আজকের দিনে। এবং আজকে যে ডেটে আমি ভিডিও করছি সেটি হচ্ছে 4 জুলাই 2025। আজকে একটা বিশেষ কারণে কিন্তু এই
ক্যাপিটাল মার্কেটের স্টকসগুলোর মধ্যে কিন্তু হিউজ কারেকশন একটা দেখতে পেয়েছি আমরা, কোনোটা 5, কোনোটা 6, এমনকি 10, 11, 12% পর্যন্ত কিন্তু আছে এই ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত স্টকগুলো কিন্তু পড়েছে। এবার যাই হোক, স্টক মার্কেটকে সময়ের সাথে সাথে উপরেই যেতে হবে, ছোটো মোটো খবরের উপর ভিত্তি করে, বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে কারেকশন আসবে, এবং সেগুলোকে আমরা যারা দীর্ঘদিন ধরে স্টক মার্কেটে কাজ করি এবং কাজ করতে চাই তারা কিন্তু একটা অপরচুনিটি হিসাবেই দেখে থাকি। এবার টোটাল যে ভারতীয় শেয়ার মার্কেটের মার্কেট ক্যাপিটাল, তার 23.4% অকুপাই করে আছে কিন্তু আমাদের রিটেল ইনভেস্টরটা। বাদ বাকি পার্সেন্টেজ কিন্তু রয়েছে ডিআইআই, এফআইআই, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন, এগুলো কিন্তু এই মার্কেট ক্যাপিটালের শেয়ারে অংশগ্রহণ করে আছে, যার মধ্যে আমি মেনশন করলাম শুধু রিটেলারদের। এই যে রিটেলারদের যে কন্ট্রিবিউশন মার্কেট ক্যাপিটালে, সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রুতে দেখা যাচ্ছে 14.6%-এর মতো, এবং ডাইরেক্ট ইকুইটিতে রয়েছে 8.9%-এর মতো। এখনও আমরা যে ডাটা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এফআইআই এর ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষতে কমছে। আমরা বিগত কয়েক মাসের ডাটা যদি ক্যালকুলেশন করি সেখানে কিন্তু দেখতে পাবো। অর্থাৎ বাড়াচ্ছে কারা ইনভেস্টমেন্ট? আমাদের রিটেলার এবং ডিআইএরা। তার মানে ভারতীয় শেয়ার বাজার আস্তে আস্তে কিন্তু ডিপেন্ড করছে রিটেলারদের সেন্টিমেন্টের উপর। অর্থাৎ ভারতবর্ষের শেয়ার বাজার আগামীতে হয়তো এফআইআইদের ওপর অতটা নির্ভর করবে না, এই রিটেলার ডিআইআই মার্কেটের দিক কিন্তু আস্তে আস্তে নির্দেশ করবে। ভারতবর্ষের জনসংখ্যা ডে বাই ডে বাড়ছে এবং মানুষের ইন্টারেস্টও স্টক মার্কেটের প্রতি বাড়ছে। তার মানে এখানে আমরা যারা রিটেলার বা যেখানে ডিআইআই আছে সেখানে কিন্তু এদের ইম্পর্টেন্স কিন্তু ভারতীয় শেয়ার বাজারে রয়েছে। এবং এই আমরা যারা সাধারণ রিটেলার, তারা স্টক মার্কেটের বা ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত যে বিভিন্ন স্টকসগুলো আছে তাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত। এবার কোনো একজন রিটেলার যখন প্রথমে স্টক মার্কেটে আসে তাকে কিন্তু একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। এবার ডিম্যাট অ্যাকাউন্ট যে আমরা খুলি সেই ডিম্যাট অ্যাকাউন্টটা গচ্ছিত থাকে কার কাছে? আমাদের ডিপোজিটারির কাছে। ভারতবর্ষের শেয়ার বাজারে দুটো ডিপোজিটারি রয়েছে, সেটা হচ্ছে এনএসডিএল এবং সিডিএসএল। তো আমরা যদি ক্যাপিটাল মার্কেটের স্টকসগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিই, প্রথম গ্রুপটি কিন্তু চলে আসে আমাদের কাছে ডিপোজিটারি। এইবার এই ডিপোজিটারির কথায় আসি, যদি দুটো যেটা নাম বললাম সিডিএসএল এবং এনএসডিএল, এনএসডিএল কিন্তু স্টক মার্কেটে লিস্টেড নয়, একমাত্র লিস্টেড কোম্পানি হচ্ছে সিডিএসএল। এই সিডিএসএল এ যত সংখ্যক ডিম্যাট বাড়বে, যত সংখ্যক ডেলিভারি পার্সেন্টেজ বাড়বে বা যত ভলিউমটা জেনারেট বেশি হবে, সেখান থেকে কিন্তু এই সিডিএসএল এর ইনকাম বাড়বে। অর্থাৎ সিডিএসএল এর যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এবং বিভিন্ন চার্জেস থেকে কিন্তু এদের রেভিনিউ কিন্তু আসবে। এবার রেভিনিউ বাড়ার সাথে সাথে এদের যে এক্সপেন্ডিচার বাড়ে সেরকম নয়, এদের এক্সপেন্ডিচার ওই একই থাকবে। যত রেভিনিউ বাড়বে এর কিন্তু প্রফিট কিন্তু তত বেশি বাড়বে। আমরা রেভিনিউ যত বাড়তে দেখব তার কিন্তু রিফ্লেকশন আমরা এর প্রফিটে দেখতে পারবো। আর যে কোম্পানিটাকে নিয়ে আমি আলোচনা করছি সিডিএসএল, এই কোম্পানিটা কিন্তু মনোপলি ব্যবসা করে। কারণ কি, এনএসডিএল তো মার্কেটে লিস্টেড নয়, একমাত্র ডিপোজিটরি যেটা মার্কেটে লিস্টেড রয়েছে সেটা কিন্তু আমাদের এই সিডিএসএল। বিগত দিনে প্রচুর রিটার্ন কিন্তু এরা করে দিয়েছে। এর যদি পিই মাল্টিপল দেখি তাহলে অনেকটাই ওভারভ্যালুড স্টকটি রয়েছে। তবে যেহেতু মনোপলি স্টক, আপনার একমাত্র ডিপোজিটরি যেটা মার্কেটে লিস্টেড, সুতরাং এর ভ্যালুয়েশন সবসময় উপরে থাকবেই। এই স্টকগুলো কিন্তু সারা জীবন ধরে রিটার্ন আপনাকে দিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। স্টক মার্কেট থাকলে এই স্টকগুলো কিন্তু থাকবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এটা কি এভারগ্রিন স্টক। এরপর যে গ্রুপটিকে নিয়ে আলোচনা করব ক্যাপিটাল মার্কেট স্টকসের মধ্যে, সেটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। আমরা মোবাইল খুললে পরেই প্রচুর ডিসকাউন্ট ব্রোকারের অ্যাড পাই। আমাদের এই কোভিড পরবর্তীতে দেখেছি যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু স্টক মার্কেটে ঝুঁকেছে, এই ডিসকাউন্ট ব্রোকারের হাত ধরেই অনেকটা ঝুঁকেছে। এই ডিসকাউন্ট ব্রোকারগুলো অনেকটা কিন্তু ব্রোকারেজ কম নেয় এবং এদের ইনকাম কিন্তু এই ব্রোকারেজ থেকেই আসে। এরা কি করে, ডিপোজিটারির সাথে রিটেলারকে কানেক্ট করার চেষ্টা করে। এই যে বিভিন্ন যে ডিসকাউন্ট ব্রোকার আছে তার মধ্যে লিস্টেড যে কোম্পানি দুটো নাম আমি এখানে বলছি সেটা হচ্ছে 5 পয়সা ক্যাপিটাল এবং অ্যাঞ্জেল ওয়ান। এই দুটো কোম্পানির পিই মাল্টিপল যদি দেখা যায় তাহলে মোটামুটি ঠিকঠাক জায়গায় রয়েছে এবং মার্কেটের ভোলাটিলিটির সাথে একটু ওঠানামা করে। এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে করতে হয়, কারণ বিভিন্ন গভর্নমেন্টের পলিসি, বিভিন্ন কারণে অনেক সময় কিন্তু এদের ওঠানামা কিন্তু আমরা দেখতে পাই। এরপরে
যে গ্রুপটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সচেঞ্জ। আমাদের ভারতবর্ষের শেয়ার বাজারে আমরা তিনটি এক্সচেঞ্জকে জানি। একটি হলো এনএসি, আরেকটি হলো বিএসসি এবং আরেকটি মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ, যেটাকে আমরা বলি এমসিএক্স। এবার এনএসি কিন্তু স্টক মার্কেটে লিস্টেড নেই, বিএসসি স্টক মার্কেটে লিস্টেড রয়েছে এবং এমসিএক্সও রয়েছে। বিএসসিতে ইকুইটি এবং ডেরিভেটিভস ট্রেড হয়। এক্সচেঞ্জ অন্য একটি যেটা আছে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ, সেটাতে কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিটিগুলো ট্রেড হয়। সেগুলোর মধ্যে গোল্ড রয়েছে, বিভিন্ন মেটাল রয়েছে এবং তাছাড়াও আরও যে বিভিন্ন যে কমিউনিটিগুলো আছে এগ্রিকালচারাল প্রোডাক্ট বিভিন্ন রকম, সেগুলো কিন্তু এখানে ট্রেড হয়। এবার এই যে ট্রেড হয়, ট্রেড হলে পরে সেখান থেকে কিন্তু এদের আর্নিংস কিন্তু বাড়তেই থাকে। এবার এই যে বিএসসি যে আছে স্টকটি, এটা কিন্তু অনেক হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং বিগত দিনে 5 বছরে প্রায় 50 টাইমসের উপরে কিন্তু এরা রিটার্ন অলরেডি মানুষকে করে দিয়েছে। এবার এও কিন্তু একটা মনোপলি বিজনেস করে, কারণ কি ইকুইটি মার্কেটের একমাত্র এক্সচেঞ্জ যেটা হলো স্টক মার্কেটে লিস্টেড রয়েছে। আর এমসিএক্সও কিন্তু একটা মনোপলি বিজনেস করে। বেশিরভাগই কমিউনিটি এই এক্সচেঞ্জের থ্রুতে কিন্তু ট্রেড হয়। সুতরাং এই দুটো কোম্পানি ইম্পর্টেন্ট কোম্পানি। এরপর যে গ্রুপটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার। এটাকে আমি ডিসকাউন্ট ব্রোকারের কথা বললাম। এবার এই ফুল সার্ভিস ব্রোকাররা কি করেন, এখানে কি আলাদা আছে? এই ফুল সার্ভিস ব্রোকাররা পুরোপুরি একজন ডিম্যাট হোল্ডারকে সাপোর্ট দেন। কিভাবে সাপোর্ট দেন? তাদের রিসার্চ ডেভেলপমেন্ট কি হচ্ছে সেগুলো শেয়ার করেন এবং পোর্টফোলিওটাকেও ম্যানেজ করেন। বিভিন্ন ধরনের ইনফরমেশান, নিউজ এগুলো কিন্তু সবসময় কারেন্ট আপডেট দিতে থাকেন। এই যে এক্সট্রা ফেসিলিটিস কিছু প্রোভাইড করে, যার জন্য কিন্তু এদের ব্রোকারেজটা একটু হাই হয়। নতুন যারা ইনভেস্টার তারা যদি কোনো ফুল সার্ভিস ব্রোকারের সাথে যায় তাহলে কিন্তু অনেক কিছু সে শিখতে পারবে, কারণ এখান থেকে অনেক রিসার্চ, অনেক কিছু, অনেক ডিটেলস কিন্তু থাকে এদের অ্যাপগুলোতে বা এদের ওয়েবসাইটে, আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। এবার এর মধ্যেই যে স্টক দুটোর কথা বলবো এই ফুল সার্ভিস ব্রোকারের মধ্যে, সেটি হচ্ছে আমাদের জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিস, এরা একদম ফুল সার্ভিস ব্রোকার। আরেকটি হচ্ছে মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস, এটাও ফুল সার্ভিস ব্রোকার। এবার এই যে মতিলাল ওসওয়াল কোম্পানিটি আছে, ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটি, সেটা কিন্তু শুধু যে ফুল সার্ভিস ব্রোকার তা না, এর কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু রয়েছে। একই আমব্রেলার নিচে এরা হাউজিং ফিনান্স সেকশন রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট করে থাকে, ব্রোকার হিসাবে কাজ করে থাকে, ওয়েলথ ম্যানেজমেন্ট করে থাকে। অর্থাৎ এটা কিন্তু মাল্টি সোর্স বিজনেস কিন্তু এরা করে থাকে। বিভিন্ন ধরনের কিন্তু বিজনেস এরা করে একই আমব্রেলার নিচে, অর্থাৎ একই ছাতার তলে। এই কোম্পানিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট কোম্পানি এবং এই জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিস এবং মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস, এই দুটো কোম্পানির যদি আপনি ভ্যালুয়েশন দেখেন সুইটেবল জায়গায় কিন্তু রয়েছে। এবার ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের শিখতে হবে, স্টাডি করতে হবে, এগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। আমি যদি সব কিছু বলতে যাই এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপর যে গ্রুপটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকার। এই ইনভেস্টমেন্ট ব্যাংকার বিভিন্ন যে আইপিওগুলো আছে সেগুলোতে কিন্তু এদের হস্তক্ষেপ থাকে। তার মধ্যে অন্যতম যে রিসেন্টলি লিস্টেড একটি কোম্পানি, অর্থাৎ কিছুদিন আগে আইপিও এসেছিল, সেটা হলো ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইসারি কোম্পানি। এই কোম্পানিটাও ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় রয়েছে। এর কিন্তু অল টাইম হাই থেকে অনেকটা কারেক্টেড হয়ে কিন্তু কোম্পানিটি এখন ট্রেড করছে। এই কোম্পানিটার সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ খুব সুন্দর রয়েছে, আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। এরপর যে গ্রুপটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এএমসি, অর্থাৎ মিউচুয়াল ফান্ড এএমসি। এই মিউচুয়াল ফান্ড এএমসি কোম্পানির মধ্যে অনেকগুলো কোম্পানি রয়েছে, বিশেষ করে যে 4টা কোম্পানির কথা বলছি, আদিত্য বিড়লা এএমসি, এইচডিএফসি এএমসি, নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্ডিয়া এএমসি, এবারে ইউটিআই এএমসি। আপনারা জানেন এই কোম্পানিগুলো কি করে। এই কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড এর হলো প্রোভাইড করে। দেখবেন এই একই এএমসির আন্ডারে হয়তো 10টি 20টি ফান্ড থাকে, বিভিন্ন ফান্ড ম্যানেজার থাকে, এক একজন ফান্ড ম্যানেজার 2টো 3টে বা 4টে 5টে কিন্তু মিউচুয়াল ফান্ড এরা ম্যানেজ করে। তো এই ধরনের বিজনেসগুলো করে। আপনারা যে মিউচুয়াল ফান্ড করেন সেখানে কিন্তু একটা দেখবেন এক্সপেন্স রেশিও থাকে। এই কোম্পানিগুলো কিন্তু সেখান থেকে ইনকামটা জেনারেট করে। তো এই কোম্পানিগুলো আমি আপনাদেরকে কেন বললাম, কারণ কি একটু আগেই আমি কিছু ডাটা শেয়ার করেছিলাম
মিউচুয়াল ফান্ডের উপরে, কিভাবে মিউচুয়াল ফান্ডের পরিমাণ কিন্তু বাড়ছে সেটা দেখানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলো আগামীতে যে গ্রো করবে সেটার একটা কিন্তু প্রসপেক্ট রয়েছে। এবং যখন আপনি স্টাডি করবেন, এখানে আমি সবগুলো কোম্পানি তুলে ধরলাম, তার মধ্যে বেস্টটাকে নিয়েই ভাবার চেষ্টা করবেন। এখানে কোথায় কি আছে, ফান্ডামেন্টালি, টেকনিক্যালি, ভ্যালুয়েশন অনুসারে বিজনেস কিরকম চলছে, প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, এই বিষয়গুলো কিন্তু এই কোম্পানিগুলো দেখতে হয়। এরপর যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড যারা বিক্রি করে সেরকম একটা কোম্পানি, সেটা হচ্ছে প্রুডেন্ট কর্প। এই কোম্পানিটা কিন্তু ভালো জায়গায় রয়েছে। এই কোম্পানিটা বেশ ভালো রকমের বিজনেস করে, বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড এরা কেনা বেচা করে থাকে। এই কোম্পানিটিকেও নিয়ে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন। এরপরে যে সেক্টরটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেজিস্টার, এই গ্রুপের স্টক। তার মধ্যে কি রয়েছে, কেফিনটেক, তারপরে ক্যাম্পস। আপনারা জানেন এগুলো, আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড করি তার আগে কেওয়াইসি করতে গেলে পরে কিন্তু আমরা ক্যাম্পসে বা কেফিন টেকনোলজি সাহায্য কিন্তু আমরা নেই। তারপরে বিভিন্ন যে আইপিওগুলো আসে দেখবেন এই কেফিন টেকনোলজির সাথে, অর্থাৎ রেজিস্টারের কাজটা কিন্তু এরা করে থাকে এবং সেখান থেকে এরা কিন্তু রেভিনিউ জেনারেট করে এবং প্রফিট করে। এরপরে যে সেকশনটা নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এবার ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কথা বলতে গেলে এখানে তিনটে কোম্পানি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট এবং 361 এবং আনন্দ রাঠি। এই যে তিনটে কোম্পানি বললাম, এরা কি করে, ওয়েলথ ম্যানেজ করে। বিভিন্ন যে বড় বড় ইনভেস্টার, বিভিন্ন যে এফআইআই যে ইনভেস্টমেন্টগুলো করে তাদের যে ওয়েলথটা আছে সেটাকে কিন্তু এরা ম্যানেজ করে। এই ওয়েলথ ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে এদের কাজ হলো বড় বড় যারা ইনভেস্টার আছে, যাদের প্রচুর ওয়েলথ আছে, তাদের কাছে যাওয়া এবং তাদের ওয়েলথ নিয়ে তাদেরকে সাজেস্ট করা যে আপনি কত টাকা কোথায় রাখবেন, কত টাকা ইকুইটিতে রাখবেন, কত টাকা মিউচুয়াল ফান্ডে রাখবেন। মানে তাদের যে ওয়েলথটা আছে, সম্পদটা আছে, সেটাকে ম্যানেজ করা এবং সেখান থেকে একটা কমিশন আর্ন করা হচ্ছে এদের কাজ। এবং অন্যান্য যে এখানে আমি গ্রুপের কথা বললাম, বিভিন্ন গ্রুপের যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে এই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলো সব থেকে বেশি লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ কাজ কিন্তু করে থাকে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই কোম্পানিগুলো, যে তিনটি কোম্পানির নাম বললাম, নুভামা, 361 এবং আনন্দ রাঠি, এই যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু ভালো বিজনেস করে। এবার এই যে সব নিয়ে আলোচনা করলাম, এইখানে কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। যখন মার্কেটের মধ্যে ভোলাটিলিটি আসে, হঠাৎ করে দেখা গেল যে কোনো একটি ক্রাইসিসের কারণে ইনভেস্টমেন্ট একটু কমতে শুরু করলো, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্টের পরিমাণ হয়তো দেখা গেল কয়েক মাস ধরে কমে গেল, কারণ কি কোনো একটি গ্লোবাল কারণ বা নিজস্ব দেশীয় কোনো কারণে হয়তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট কমে গেল, তখন এদের বিজনেস কমে যাবে, এদের রেভিনিউ কমে যাবে, এগুলো কিন্তু হয়ে থাকে। মার্কেট পুনরায় আবার ছন্দে ফেরে টাইমের সাথে সাথে, এটাও আপনাকে বুঝতে হবে। শেয়ার মার্কেটে কাজ করতে গেলে কয়েকটি জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেটি হলো আপনাকে পেশেন্স রাখতে হবে, আর হচ্ছে আপনাকে পেশেন্স রেখে ভয় পেলে চলবে না, আপনাকে তার সাথে সাথে প্ল্যানিং করতে হবে। অর্থাৎ প্ল্যানিংয়ের জন্য আপনাকে কিন্তু নলেজও গ্যাদার করতে হবে। কারণ আমি যেটা বলতে চাইলাম সেটা হলো আপনাকে নলেজড হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। তার সাথে সাথে আপনার আরেকটি জিনিস যে দরকার সেটা হলো আপনার কিন্তু ক্যাশও প্রয়োজন আছে, অর্থাৎ ক্যাপিটালও প্রয়োজন আছে। এবার যদি কনক্লুশনে আসি, এই যে আলোচনাগুলো করলাম তার মধ্যে বেস্ট গ্রুপ বা বেস্ট স্টক কোনটা সেটা বলা খুব কঠিন। তবে তার মধ্যে থেকেও আমি যদি বাছি আমার পছন্দের কিছু, সেটার মধ্যে আমি 1 নম্বরে রাখবো নুভামা ওয়েলথ, যে ম্যানেজমেন্ট করে কোম্পানিটি। এদের বিজনেস খুব সুন্দর, এদের স্টকের ফান্ডামেন্টাল এবং এই স্টক যেহেতু এখনও এদের যা মার্কেট ক্যাপিটাল আপনি দেখেন, এখানে কিন্তু আরও গ্রো করার চান্সেস আমি দেখতে পাচ্ছি। তারপরে যদি আসা যায় দ্বিতীয় যে কোম্পানিটি সেটা হলো মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল যে সার্ভিস প্রোভাইড করে, কারণ কি এই কোম্পানিটি কিন্তু এক ছাতার তলে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বিজনেস করে থাকে, সুতরাং এই কোম্পানিটা একটা ইম্পর্টেন্ট কোম্পানি। তারপরে আরেকটি যে কোম্পানি একমাত্র, সেটি হচ্ছিল আমার ফেভারিট, সেটা হচ্ছে সিডিএসএল। এই কোম্পানিটাও কিন্তু ভালো কিন্তু স্কোপ রয়েছে। এবার যতদিন না পর্যন্ত এনএসডিএল এর আইপিও আসছে ততদিন পর্যন্ত এর মনোপলি বিজনেস বা মনোপলি যে ভাবধারা এর কিন্তু থেকে যাবে। তাই এই যে ভিডিওতে আমি আলোচনা করলাম বিভিন্ন রকম স্টক, বিভিন্ন রকম সেক্টর, বিভিন্ন কথা বিভিন্নভাবে আপনাদেরকে বললাম, এখানে বোঝানোর জন্যে আমি বিষয়বস্তুটাকে তুলে ধরলাম। এবার এখানে ফিনান্সিয়াল যে প্রোডাক্ট রয়েছে
সেগুলো যেগুলো একদম স্টক মার্কেটের সাথে যুক্ত সেগুলো নিয়েই আমি আলোচনা করলাম। এখানে কিন্তু কোনো ধরনের ইন্স্যুরেন্স বা ব্যাংকিং বা এনবিএফসির সাথে যুক্ত কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কথা কিন্তু আমি আলোচনা করিনি, কারণ আমি বলেছি স্টক মার্কেটের মাল্টি ডিকেট সেক্টর, সেটা নিয়েই কথা বলবো, প্রথমেই বলেছিলাম। সেই হিসাবেই আমি আলোচনাটা চালিয়ে গেলাম। এবার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা প্রথম দেখছেন ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আরেকটি কথা যেটা হলো, আমি সবসময় ভিডিও করে উঠতে পারি না, আমি কিছু শর্টস প্রতিদিনই প্রায় দেওয়ার চেষ্টা করি। নিজেকে আপডেটেড রাখার জন্য শর্টসগুলো একটু চ্যানেলে ঢুকে দেখে নেবেন, সেখান থেকে কিছু ইনফরমেশন আশা করি আপনারা পাবেন। তাহলে আপনারা যে নলেজ হয়তো একটু বাড়বে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।